একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। উনি ওনার ওয়ার্কারদেরকে বলছেন ছোট একটা নোটবুক রাখতে, এরপরে ওনাকে না প্রিজন ডায়েরি লিখতে হয়, কারণ এত জায়গায় এত দুর্নীতি করে গেছে। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। কিন্তু ওইভাবে ওই বিসি কথাটা তুলে যখন অভিষেক কথা বলছেন, শহীদ দিবসের পুরো মানে সম্বর যে একটা পরিস্থিতি থাকে, যে একটা ভেতর থেকে প্রত্যেকটা কর্মী যে উন্মাদনা নিয়ে ছুটে যায়, তাকে অপমান করছেন অভিষেক, এবং সেটা চুপ করে বসে দেখছেন পিসি, যে আমি আর অভিষেক মানে আমি এই যে একটা অদ্ভুত প্যারাডাইম। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান আমাদেরকে বলতো, এই রকম একটা অশুভ বাই ওয়ান গেট ওয়ান পশ্চিমবঙ্গের জন্য খুব খারাপ। আমি বলছি এই লজ্জা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যতটা, আর এক বন্দ্যোপাধ্যায়েরও ততটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এটা ততটাই গ্লানি হওয়া উচিত আজকের দিনটা দাঁড়িয়ে যতটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত। দলটার মধ্যে বিশৃঙ্খলা এমন একদম শিকড়ে পৌঁছে গেছে যে এরা বিভিন্ন মোড়কে থাকলেও কে কালীঘাটপন্থী, কে ঋতপন্থী, কে অন্য কোনো পন্থী, সেটা দেখার দরকার নেই। এদের একটাই মোটো, যেখানে যাবে সেখানে বিশৃঙ্খলা তৈরি করো, যেখানে যাবে সেখানে একটা কদর্য পরিস্থিতি তৈরি করো। বিধানসভাও ছাড়বে না, সংসদও ছাড়বে না। তুমি এর আগে দেখোনি বিধানসভায় এলওপি ঢুকছেন, তাকে কি ভাষায় তার বাবা মা তুলে আক্রমণ করা হচ্ছে? এটা কি আমাদের সংস্কার ছিল? আই শুভেন্দু দেখে যা তৃণমূলের ক্ষমতা, আই অমিত শাহ দেখে যা তৃণমূলের ক্ষমতা। তুমি ভাবো এটা কখন উচ্চারিত হচ্ছে। ক্ষমতার মধ্য গগনে তো এরকম ভাষাতেই কথা বলতেন, কিন্তু আজ ক্ষমতাচ্যুত, আজ কর্মীরা মার খাচ্ছে, আজ একটার পর একটা কেসে এরা কখনো বেল নিতে ছুটছে, কখনো জেলের ভেতরে ছুটছে। সেই অবস্থাতে দাঁড়িয়েও শুধু ক্ষমতার আস্ফালন। যারা ঋতব্রতর হাত থেকে যদি 10,000 টাকা চেক নেয়, শহীদ পরিবারগুলোর জন্য এটা অপমান। এইরকম ওপেন একটা তর্কাতর্কি, তারপরে একটা প্রেস কনফারেন্স, তারপরেই দেখবো দিদি আমার মা আর উনি আমার ভাই। এই জিনিসটা না ভালো লাগছে না, এটা ভীষণ দৃষ্টিকটু। এতদিন শুনতাম দাম্পত্য কলহ, এরপর একটা নতুন কলহ হবে, তৃণমূল কলহ। মানে যখন একজন স্বামী স্ত্রীর একেবারে তিক্ততম সম্পর্ক হবে, তখন বলবে আমাদের মধ্যে তৃণমূলের মতো সম্পর্ক হয়ে গেছে, তাহলেই বোঝা যাবে যে কতটা তিক্ত। শুভেন্দু অধিকারী আমার কাছে সেই স্বপ্নের শাসক, যিনি কখনো কারুককে ওই সুশাসন প্রতিষ্ঠা করার পথে যারা যারা অন্তরায়, তাদের কারুককে স্পেয়ার করছেন না। এইটাই পশ্চিমবঙ্গ দেখতে চেয়েছিল। তোমার এইটুকু বোধ নেই? তুমি তো এত ছোট নও, তুমি তো সন্তানের বাবা হয়ে গেছো, তোমার এখনো এই কচি খোকাপানার মানায়? এইরকম যে আসলে না, সর্বনাশটা তো করেছে পিসি। ওই বাবু বাবু ডেকে ডেকে উনি সবার বাবু হয়ে গেছে, উনি বড় বাবু হয়ে গেছেন। হ্যাঁ, মানে একটা বড় বাবুর এই যে কালচার তৈরি হয়েছে না, উনি সেইটার থেকে বেরোতে পারছেন না। একটা দল করেছিলে কি তোমার ব্যানার্জি পরিবারকে ওঠানোর জন্য, নাকি ভেবেছিলে যে যে দুর্নীতিগুলো করে রাখছো তার ঢাকার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা? কখনো নয়। দেখুন, একদিকে সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজকে সাসপেন্ড করে দেওয়া হলো, কারণ মিতালি বাগকে যে কুরুচিকর আক্রমণ করেছেন তিনি। তারপর দেখা যাচ্ছে কুণাল ঘোষকে চ্যাংতোলা করে বের করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে এখনকার তৃণমূল কংগ্রেসের অবস্থা। একদিকে বিধানসভায় মানে শৃঙ্খলাবিহীন কাজকর্ম করছেন, অপরদিকে দেখা যাচ্ছে সংসদেও করছেন। কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে স্থির নয়। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কথা বলবো দিদি, এই তৃণমূল কংগ্রেসের অবস্থা। কালকে 21শে জুলাই স্টেজ পর্যন্ত আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঝগড়া। তারপর দেখা যাচ্ছে আজকে মিতালি বাগকে কুরুচিকর আক্রমণ। আপনি মহিলাদের হয়ে সবসময় কথা বলেন, সেখানে দেখা গেল তাকে সাসপেন্ড করা হলো। কুণাল ঘোষ আজকে আখরুজ্জামানের সঙ্গে ঝগড়ায় তাকেও চাংতোলা করে বের করে দেওয়া হলো। এই হচ্ছে বর্তমান তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি। একদম ঠিক বলছো। যে কথাটা দিয়ে তুমি শুরু করলে রোজিনা, সেটা হচ্ছে যে একটা চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা। এবং আমার দুঃখ কি লাগছে
যে গতকাল যেটা একটা অগ্নি পরীক্ষার মতো ছিল, সেই অগ্নি পরীক্ষায় কিন্তু মমতা ব্যানার্জি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন, নিজের কারণে নন, ভাইপোর কারণে তো একেবারেই নয়, হয়েছিলেন ওনার কর্মীদের কারণে। কিন্তু যেসব নেতাদের উনি সত্যিকারের পৃষ্ঠপোষকতা করেন, তাদের কোন জায়গাটায় রাশ টানা উচিত। এই যে আমি প্রথম থেকে একটা কথা বলছি যে আজকে তৃণমূলের যে পতন, তার মূলে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম চূড়ান্ত অন্ধত্ব। যে মহিলাদের অপমান করছেন, এদিকে উনি মহিলা মুখ্যমন্ত্রী, উনি নাকি নারী শক্তিতে বিশ্বাসী। তাহলে এক এমপি যদি আর একজন এমপিকে অপমান করে থাকেন, এত দূর অবধি যাবে কেন যে সেটা স্পিকারের কাছে চিঠি যাবে? সেটা তো ওনার দলের আভ্যন্তরীণ যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, আমি ভুলে যাও শৃঙ্খলা রক্ষা কমিটি, শোনা যায় যে উনি, ওনার কথা হচ্ছে লাস্ট ওয়ার্ড ছিল। তাহলে ওনার লাস্ট ওয়ার্ড হিসেবে উনি কেন ওনার এমপিদেরকে সতর্ক করলেন না যে যে চিত্র এটা সমগ্র ভারতবর্ষের সামনে গেছে? ধরো আজকে এটা কিন্তু শুধু বাংলার লজ্জা নয়, এটা সমগ্র ভারতবর্ষের কাছে আমাদের মাথা হেট হয়ে গেল যে আমাদের এখান থেকে যাদেরকে নির্বাচন করে আমরা পাঠাই তারা নারী বিদ্বেষী। এর থেকে লজ্জার কি হতে পারে? 15 বছর একজন মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পর যদি এটা শুনতে হয় আমাদের, এই লজ্জা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যতটা, আর এক বন্দ্যোপাধ্যায়েরও ততটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এটা ততটাই গ্লানি হওয়া উচিত আজকের দিনটা দাঁড়িয়ে যতটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত। আর একটা বিষয় হচ্ছে, কুণাল ঘোষকে চ্যাংতলা করে বের করে দেওয়া হলো তার আগেই যদি আপনি ভাষণ লক্ষ্য করেন, শুভেন্দু অধিকারী বলছেন আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা নিজেরা মেটান। ঠিকই তো, মানে বিধানসভাটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে এত দিন ধরে যে একটা প্রশাসনিক প্যারালিসিস চলেছে, সেখান থেকে সেই খরা কাটিয়ে উঠে কিন্তু একটা সুষ্ঠু প্রশাসনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে এই খেউর এই যে একটা নিত্য একটা অসভ্যতামি চলছে, এইটা থামা দরকার। আসলে কে মালিকানার ওপর আধিপত্য রাখবে, কে ফান্ডের ওপর আধিপত্য রাখবে, কে অসভ্যতামির ওপর আধিপত্য রাখবে, দলটার মধ্যে বিশৃঙ্খলা এমন একদম শিখরে পৌঁছে গেছে যে এরা বিভিন্ন মোড়কে থাকলেও কে কালীঘাটপন্থী, কে ঋতপন্থী, কে অন্য কোনো পন্থী, সেটা দেখার দরকার নেই। এদের একটাই মোটো, যেখানে যাবে সেখানে বিশৃঙ্খলা তৈরি করো, যেখানে যাবে সেখানে একটা কদর্য পরিস্থিতি তৈরি করো। বিধানসভাও ছাড়বে না, সংসদও ছাড়বে না। তুমি এর আগে দেখোনি বিধানসভায় এলওপি ঢুকছেন, তাকে কি ভাষায় তার বাবা মা তুলে আক্রমণ করা হচ্ছে? এটা কি আমাদের সংস্কার ছিল? তুমি আমাদের বাম জমানার সমস্ত কদর্য দিক আমরা দেখেছি, শেষ দিকটা তো ভীষণ পচনশীল দিক ছিল। আমি তখন বিশ্লেষক হিসেবে প্রতিদিন এই রক্তক্ষরণের কথা বলতাম, কিন্তু তখনও কিন্তু আমরা দেখিনি যে তৃণমূলের লোকেদেরকে এইভাবে, যারা অপোজিশনে ছিল তাদের বাবা মা তুলে কথা বলা হচ্ছে, তাদের পরিবার তুলে কথা বলা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে পুরুষ এমএলএকে হেনস্থা করার জন্য। তো আমাদের এলওপি যখন শুভেন্দু অধিকারী ছিলেন তখন তো উনি এগুলো সহ্য করেছেন দিনের পর দিন। আজ উনি যন্ত্রণার কথা যখন বারবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে আমি কতগুলো মাস বাইরে থাকতাম, এটা তো ঠিকই, বিধানসভার একটা সেশন শুরু হতো, ওনার জন্য একটা মৃত্যু ঘণ্টা বাজতো, কিন্তু মাটি কামড়ে লড়াই করেছেন। এইরকম খেয়েই এইরকম যে কদর্য দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, এটা আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির একটা অন্ধকারময় যুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর একটা বৈশাখী দি, শুভেন্দু দেখে যা তৃণমূলের ক্ষমতা, অমিত শাহ দেখে যা তৃণমূলের ক্ষমতা। তুমি ভাবো এটা কখন উচ্চারিত হচ্ছে? ক্ষমতার মধ্য গগনে তো এইরকম ভাষাতেই কথা বলতেন, কিন্তু আজ ক্ষমতাচ্যুত, আজ কর্মীরা মার খাচ্ছে, আজ একটার পর একটা কেসে এরা কখনো বেল নিতে ছুটছে, কখনো জেলের ভেতরে ছুটছে। সেই অবস্থাতে দাঁড়িয়েও শুধু ক্ষমতার আস্ফালন। আমি তো বুঝতেই পারছি না যে এইভাবে একজন মুখ্যমন্ত্রী, একজন গৃহমন্ত্রী, তাদেরকে এই সম্ভাষণ করাটা কি সত্যিকারের তাদেরকে ছোট করা, না নিজেরা কত ছোট? মানে আমার কথা হচ্ছে রাজনীতির একটা মান থাকবে তো রোজিনা, তুমি শাসক দলে হও বা বিরোধী, তোমার কি রাজনৈতিক সংস্কৃতি সেটা তোমার ভাষা
তার পরিচয়। এ ধরনের ক্ষমতার আস্ফালন, বসে আছেন মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে উনি এত স্নেহে অন্ধ যে কালকে শুধু তা নয়, মানে আমি বলছি, আমার থেকে কেউ বোধহয় ঋতপন্থী তৃণমূলের কঠোর সমালোচক নয়, কিন্তু ওইভাবে ওই বিসি কথাটা তুলে যখন অভিষেক কথা বলছেন, শহীদ দিবসের পুরো মানে সম্বর যে একটা পরিস্থিতি থাকে, যে একটা ভেতর থেকে প্রত্যেকটা কর্মী যে উন্মাদনা নিয়ে ছুটে যায়, তাকে অপমান করছেন অভিষেক, এবং সেটা চুপ করে বসে দেখছেন পিসি। ওই ওয়ার্ডটা শুনছেন। আসলে এই চটুল জিনিসগুলো ওনারা এনজয় করেন, ওনারা উপভোগ করেন। তাই জন্যই তো তুমি দেখছো না যে কোন একজন নারী তখন ওদের নেত্রী ছিল না, কি ছিল জানি না, শিবলিঙ্গকে যখন কন্ডম পরা সে এমপি হয়ে যায়। এই সবেরাই হচ্ছে তৃণমূলের অ্যাসেট, যারা চটুল কথা বলবে, যারা খারাপ কাজ করবে, যারা চুরি করবে, ডাকাতি করবে, মহিলাদের অসম্মান করবে, শ্লীলতাহানি করবে, তারা হচ্ছে একদম সামনের সারি। তুমি দেখো না, একটা চোরকে উনি কখনো কন্ডেম করেছেন? এই কল্যাণ সব চোর চলে গেছে ওইদিকে। মানে আচ্ছা, চোরের কে উৎপাদনের ফ্যাক্টরিটা কোথায় ছিল? যদি চলেও গিয়ে থাকে তাহলে উনি স্বীকার করছেন ওরা চোর, এবং চোরেদের তৈরি করেছেন কে? উনি কি চুরিটা আটকেছিলেন? যেমন আমি সবসময় বলি যে যারা ঋতপন্থী তৃণমূল, তারা যে আজকে এত কথা বলছে, সবাই শুভেন্দু অধিকারীকে আকণ্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছে, কিন্তু কেউ একবারের জন্য বলছে না তো যে ক্যাবিনেটের ডিসিশন তো কালেকটিভ রেসপন্সিবিলিটি হয়, এটা তো শুধু মুখ্যমন্ত্রীর কথায় হয় না। তাহলে এই যে কমিশনের রিপোর্ট চাপা পড়ে আছে, এই মনীশ গুপ্তের সঙ্গে এক বিধানসভায় থাকবো না, সেই দিন সেই শপথ নেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করার সাহস দেখাননি? কি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়? মন্ত্রী বানাতেন না? তাহলে বলো যে পদের লোভে তোমরা চুপ করেছিলে, নীতি তোমাদের সেদিনকেও ছিল না, আজও নেই। এই যে একজন কালকে বলছে না, রক্ত বড় না ভক্ত বড়, আরে রক্ত আর ভক্ত কোনোটাই বড় না। তোর তো এইটাই হচ্ছে ভুল ধারণা যে রক্ত আর ভক্তর বাইরে জগৎ নেই। আরে রক্ত ভক্তর বাইরে হচ্ছে সেই অসংখ্য কর্মী যারা একটা দল তৈরি করে। আজকে তুমি একটা জিনিস চিন্তা করো যে এত বড় ধাক্কা খেয়েছে, যে গণতান্ত্রিক চেতনা যখন জেগে ওঠে। কাল দেখে মনে হয়েছিল 2,500 লোক নিয়ে, শুভেন্দু অধিকারী আজকে বলেছেন 2,500 লোক নিয়ে মিটিং করে আমাকে এইভাবে আক্রমণ। আসলে কি জানো তো, মানে একেবারে ভরাডুবি হয়েছিল তো, হঠাৎ করে কর্মীদেরকে একটু চাঙ্গা দেখে ভেতরের যে অশুভ শক্তিটা না, সেটা আবার বেরিয়ে এসেছে। এই যে ডিম টিম খেয়ে ঘরের মধ্যে ঢুকে গেছিল, তখন একেবারে খোকাবাবু সেজে বাড়িতে বসেছিল, হঠাৎ করে দেখছে যে আরে আমি এত ভয় পেয়ে বাড়িতে থাকলো, আমার কর্মীগুলো তো খুব সাহস, তারা তো এসে আমাকে একেবারে একটা সুন্দর বলয় দিচ্ছে সুরক্ষার। তাদের সুরক্ষার বলয়টাকে তুমি কিভাবে ব্যবহার করছো? কালকের দিনটা তো বরঞ্চ ছিল, যদি সত্যিকারের রাজনৈতিক প্রজ্ঞা থাকতো, যার কথা বলা হচ্ছে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে উনি কর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন যে মাটি কামড়ে পড়ে থাকো, চলো আমরা সুষ্ঠু বিরোধিতা করব, এই সাজানো বিরোধিতা নয়। আমাদের পাইরেটেড ভার্সন যেটা করছে ঋতপন্থী তৃণমূলরা, সেই পথে আমরা পা বাড়াবো না। যে সমস্ত চোররা চলে গেছে, সেই চোরেদেরকে যদি তোমরা চিহ্নিত করে থাকো, যাও তাদের দরজায় যাও। তাদের মমতা ব্যানার্জির পাশেই তো ডাকাত দাঁড়িয়েছিলেন, চোরদের চলে গেছে। আমি সেটাই বলছি যে কেন শুধু শুধু মুখ খোলাচ্ছেন লোকেদের? আজকের দিনে আমরা কেউ জানি না এটা কি বাস্তব যে কে কতটা চুরি করেছে আর কার ঘরে সবচেয়ে বেশি লভ্যাংশ গেছে। তুমি সেই জায়গাটা তুমি তখনই চুরিকে প্রশ্রয় দেবে যখন তার হিস্সা তোমার কাছে যাচ্ছে। ভাই, কেউ এত উদার না, তোমরা রাজনীতি কেউ মানুষের জন্য করতে আসোনি। এতটুকু বোঝা গেছে যখন থেকে শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিধানসভায় গিয়ে ওই রিপোর্টটা পেশ করছেন, তখন থেকে সত্যিকারের মনে হয়েছে যে এই লাশের রাজনীতি, এই শহীদ তৈরি করার যে একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, এবং সেই শহীদদের নাম ভাঙিয়ে বছরের পর বছর মানুষের সেন্টিমেন্টকে উস্কে কারা বেনিফিটেড হয়েছে, কাদেরকে দেখতাম।
মঞ্চে আলো করে কারা বসে, এবং সবচেয়ে হাসি পেয়েছে কালকে এনসিপিআই এর হঠাৎ করে এই শহীদ দিবস পালন। মানে শহীদ দিবসটাকে আমি শুধু ভাবি শহীদদের আত্মা কত কাঁদে, আর কি কেউ সত্যিকারের রাজনীতির জন্য, রাজনৈতিক দলের জন্য নিজের জীবন দেওয়ার কথা ভাববে এসব দেখার পরে? দিদি আরেকটা বিষয় আমি দেখলাম, লক্ষ্য করলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় একদিকে, এনসিপিআই এর দিকে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়না বন্দ্যোপাধ্যায়। মানে কি করে না, এগুলো তো সুন্দর ভারসাম্য স্থাপন আর কি, মানে বাড়ির মধ্যে ভাগ হয়ে যায় আর কি, যে তুমি এটাই যাও আমি এটাই যাই, এরকম একটা সুন্দর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি যেতে পারেন না বলে আপনাকে বাই ওয়ান গেট ওয়ান শুনতে হবে। না আসলে আমি আর শোভন তো একটা জায়গায় আমরা আদর্শগত দিক দিয়ে ইউনাইটেড। শোভন যদি এই রকম কাজ করতো, আমি আবার বলছি যে শোভন কিছু পদে নেই আমার কাছে খুব সম্মানে, কিন্তু কোনো পদের লোভে যদি ও বেইমানি করে, যে দলেই থাকুক না কেন, দেখো আমরা তৃণমূল দলে যতদিন থেকেছি ততদিন সম্মানের সঙ্গে কাজ করেছি, যেই বুঝেছি যে আপোষ করতে হচ্ছে দুজনেই বেরিয়ে গেছি, আমি কিছুটা আগে ও কিছুটা পরে। যখন বিজেপিতে গেছি, বিজেপির সঙ্গে একটা দিন কেউ বলতে পারবে না যে কোনো জায়গায় বিশ্বাসযোগ্যতার অভাব রেখেছি। যখন ছাড়তে হয়েছে যথেষ্ট ডিগনিটির সঙ্গে সরে এসেছি, মনে হয়েছে এই তো তৃণমূলের লোকগুলো বিজেপির জামা পরে ঘুরে বেড়াচ্ছে, এরা আসলে তো ওই একই জিনিস চাইছে। পরে অবশ্য তারা তৃণমূলেই চলে গেছে, আপদ বিদায় হয়েছিল, হ্যাঁ জায়গাটা খালি হয়েছে এবং পরিবেশও অনেকটা উন্নতি হয়েছে, কারণ যে অবস্থায় আমরা রাজনীতি করতে গেছিলাম সেই একই স্টার কালচার, এখান থেকে ওখান থেকে নায়িকা এনে প্রার্থী করে দেয়া, তাদের কোনো যোগ্যতা থাকুক না থাকুক, কর্মীদের সঙ্গে কোনো সংযোগ থাকুক না থাকুক, যাকে তাকে প্রার্থী করে দেয়া হয়েছে, বোঝানো হয়েছে, এবং কারা বুঝিয়েছে তুমি দেখো, সেখানেও রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন। আজ উনি মনীষী সেজে, কখনো উনি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘুরে বেড়ান, কখনো শুভেন্দু অধিকারীকে আমি দেখেছি, আমি তখন বিজেপিতে ছিলাম, শুধু পায়ে পড়তে বাকি ছিল, আবার পায়ে পড়ার জন্য এসে উনি পরবর্তীকালে নাকি উনি অনুতপ্ত ছিলেন। আমার কথা হচ্ছে এই বন চুরি, এই চুরির অভিযোগ তো তৃণমূল দলের ছিল, তাহলে হঠাৎ করে রাজীব আমাদের ভীষণ আবার আপন হয়ে গেল, তুই কেন বাবা পড়ে আছিস নর্থ ইস্টে, চলে আর নর্থ ইস্টে পাঠানো কেন হলো, আবার তাকে কোলে বসানো হলো কেন, আবার তার অনুতাপ শুরু হলো কেন? আজকে যারা যারা এই ধরনের কথা বলছেন তারা কি হঠাৎ করে জেনে, আজকে ঋতব্রত যে সমস্ত, ধরো আমরা কিছু মন্ত্রগুপ্তির শপথ নিই, তো একটা জায়গায় তোমাকে এমপি টিকিট দিয়েছিল, তুমি দলের কিছু আভ্যন্তরীণ জিনিস জানতে, আজ তুমি যেই মুহূর্তে মনে করছো এখনো সেই দলটার নামটা তুমি বহন করছো এবং সেই দলের কি একটা পদেও যেন উনি আছেন, সেখানে থেকে উনি কি কি জানতেন গোপন কথা, সেইগুলোকে উনি বারবার প্রেসের কাছে এনে কি প্রমাণ করছেন উনি কত বড় গদ্দার। কিন্তু মানুষ, আমি বলছি এই যে কালকে যে মানুষ বর্জন করে দিয়েছে ওদেরকে, এই সমস্ত সাজানো বিরোধী, এই যে কথাটা কালকে বিশ্বনাথ দা বলেছেন, তোমার ইয়েতেই বলছিল ইন্টারভিউতে, এটা এত পারফেক্ট এক্সপ্রেশন না, যে মানুষ কিন্তু যারা বিজেপি করছে তারা বিজেপি করছে, যারা বিজেপি বিরোধিতা করছে তাদেরও কিছু সম্মান আছে, কিন্তু এই যে কতিপয় নেতা যারা ক্ষমতার লোভে এই ডিসিবিআই ফিরহাদ হাকিমেরও দেখলাম কালকে কেউ ছিল না, মানে তুমি দেখছো না যে কয়েকজন যারা যারা এসছে তারা জানতোই না সেখানে মমতা ব্যানার্জি ভাষণই দেবে না, খানিকটা অরূপ রায় কিছু লোককে আনতে পেরেছে, তার বাইরে তো লোকে বলছে যে ওখান থেকে লোককে ঢুকিয়ে দিয়েছে আর বেরোতে দিচ্ছে না, এরকমও আমি কালকে ইন্টারভিউ দেখেছি যে আমি ভুল করে ঢুকে পেরেছিলাম কিন্তু এখন আর বেরোতে পারছি না। তো এই যে পরিস্থিতি, কালকে একটা জিনিস আবার প্রমাণিত হলো যে যখন এই তৃণমূল ভাঙছে তখন তুমি আমার সঙ্গে একদিন বসেছিলে, আমি বলেছিলাম এই দলে শুধু নেতা আছে, কোনো কর্মী নেই। আমার আর তোমার কথা একদম অক্ষরে অক্ষরে মিলে গেল যে এই দলটার সাথে কোনো সাধারণ কর্মী নেই, এবং এদেরকে যেটুকু ভোট মানুষ দিয়েছে সেটা মমতা ব্যানার্জির কারণেই দিয়েছিল। আজ যেই মমতা ব্যানার্জির নাম সরে গেছে, 500টা চেয়ারও ভর্তি হয়নি। শহীদ তর্পণে রবীন্দ্রসঙ্গীতের যে সিলেকশন সেটা দেখছিলে, প্রেম পর্বের গান বাজছে, আমি মানে পুরো জায়গাটা না এত কুরুচিপূর্ণ, আমি তো বলছি যে আরে ওটা তো ওনারা, আমি তো শিওর ছিলাম যে ওদেরকে যদি গিয়ে জিজ্ঞাসা করো যে আজকে কেন বসেছো, সেটা ওরা অর্ধেক লোক জানে না। কারণ যখন আমি দেখছি যে ইউসুফ পাঠান গেছে হচ্ছে শহীদ তর্পণ করতে, তো আমার তো খুব জানতে ইচ্ছে করছিল যে ইউসুফ পাঠান কি জানেন এই শহীদদের
সম্পর্কে, ওনার দলের কোন অতীত, মানে যে বলছিল না সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের অতীত, আরে এনসিপিআই এর সঙ্গে কিসের সম্পর্ক? যারা ঋতব্রতর হাত থেকে যদি 10,000 টাকা চেক নেয়, শহীদ পরিবারগুলোর জন্য এটা অপমান। যে প্রশাসন, যে দল এই শহীদদের প্রাণ নিয়েছিল, তার হাত থেকে সে বলছে আমরা 10,000 টাকা করে পাঠাবো, কি ঔদ্ধত্য! আমি বলছি যে মানুষ না দেয়াল লিখন পড়তে জানে না। আমি এখনকার মানে আধুনিক সময় বা এখনকার যে অধুনা সময়, সেই অধুনা সময়ে একমাত্র শুভেন্দু অধিকারীকে দেখেছি যে মাথা ঠান্ডা রেখে আগামীকালের জন্য একটা ভিশন রেখে এগিয়ে চলেছিলেন। মানে যখন উনি দল ছেড়েছেন, যখন বিজেপিতে গেছেন, যখন গদ্দার শুনছেন, ওনার বাবা 14 পুরুষকে নিয়ে কথা বলে যাচ্ছে, বাড়ির সামনে গিয়ে করছে, তখনও কিন্তু মাথা ঠান্ডা রেখে আজকের দিনটার জন্য উনি অপেক্ষা করেছেন এবং তার রোড ম্যাপ তৈরি করতে করতে গেছে। আমি এই ঠান্ডা মাথায় বিরোধিতা করা, ঠান্ডা মাথায় রাজনীতি, বন্দ্যোপাধ্যায়কে তো আজকে চ্যালেঞ্জও দিয়েছেন উনি বলছেন যে যদি ক্ষমতা থাকে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তুমি দেখাও, জিতে দেখাও। শুধু তাই নয়, আজকে ডায়মন্ড হারবার মডেল যেটা নাকি একেবারে এমন একটা জায়গা ছিল, ওটা একটা নোম্যান্স ল্যান্ড ছিল, কেউ ঢুকতে পারতো না। তুমি একটা জিনিস ভাবো যে সেইখানে বসে বসে অভিজিৎ দাস ববি একের পর এক দুর্নীতির কথা বলে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী একটার পর একটা ফাইল খুলছেন। সত্যি কথা বলতে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে ভালোবাসেন, আমি 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 বিশ্বাস রাখতে ভালোবাসি যে দল উনি সৃষ্টি করেছেন নিশ্চয়ই উনি ভালোবাসেন সেই দলটাকে, তাহলে প্রথম লাগাম পরান অভিষেকের মুখে। কারণ যে ভাষায় উনি কথা বলছেন, যে আগ্রাসন উনি দেখাচ্ছেন, এটা দলের কর্মীদের মনোবল বৃদ্ধি করছে না। তারা প্রণাম করলেন মাথা ঠুকে তো উনি সবসময় প্রণাম করেন। ওনার তুমি দেখবে বেশিরভাগ আমি ফেসবুক পোস্ট দেখি, যে কোনো জিনিস উনি শ্রদ্ধাঞ্জলি জানান, কিন্তু শ্রদ্ধা প্রণাম এগুলো না ভেতর থেকে আসা উচিত। যে মানুষটার ভেতর থেকে শহীদদের জন্য প্রণাম আসবে, সে আবার বিসি বলে কারুকে গালাগাল দেবে না। একবার শহীদদের নাম মুখে নিলেন না, কিন্তু উনি জানেন কিনা সেটাই তো আমার সন্দেহ। আর আচ্ছা, উনি শহীদদের প্রতি কি তর্পণ করবেন? উনি কি তখন পিকচারে ছিলেন? উনি কি সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছিলেন? নাকি উনি শহীদ দিবসের যে গুরুত্ব, আজকে যে সমস্ত কর্মীরা ছুটে এসছে, আমি একজনের দেখছিলাম যে সে তার লকেট দেখাচ্ছে, তার বাবা মার, ঈশ্বর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লকেট সে হৃদয়ের মধ্যে। সেই কর্মীটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেকের থেকে গুরুত্বপূর্ণ একজন সদস্য হওয়া উচিত ওনার দলে, কিন্তু উনি প্রত্যেকটা যেই উনি কোনো একটা বক্তৃতা দিতে উঠছেন, ঠিক যমজ ভাইয়ের মতো, যেমন শ্যামল কমল ছিল হরিহর আত্মার মতো, আমি আর অভিষেক। তো তুমি তো তাহলে বার্তাটা দিচ্ছ যে দল মানেই হচ্ছে আমি আর অভিষেক। তোমার পরে কে এখনো? এবং আমি বলছি এটা কখন, যখন নাকি অভিষেক বলছে যে আমি রিজাইন করছি, 1 ঘন্টার মধ্যে ফিরে আসুন। আমার কথা হচ্ছে যে তুমি দলটাকে কার জন্য তৈরি করেছো? মানুষের কথা ভেবে? মা মাটি মানুষ ছিল তো, 3টেই আজকে তোমার মাথা থেকে চলে গেছে। আজকে তোমার শুধু একটাই লক্ষ্য, আমি আর অভিষেক, আমাদের কোনো সুরক্ষা নেই। তোমার হাজার হাজার কর্মীর কোনো সুরক্ষা নেই, তারা বাড়ি ছাড়া। তোমার খারাপ লাগছে না এই কথাটা বলতে? তোমার তো বরঞ্চ বলা উচিত ছিল যে আপনার আমার সুরক্ষা না, আমি আপনার সুরক্ষা। আমি আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে যতক্ষণ পারবো দাঁড়িয়ে থাকবো, যে রক্তাক্ত হবেন তার রক্ত মোছাতে আমি যাব। আজও মমতা ব্যানার্জি যদি রাস্তায় হাঁটেন, ওনার সঙ্গে হাঁটার লোক আছে, কিন্তু উনি যদি এই সব সময় ট্যাগ করতে থাকেন। কল্যাণের সঙ্গে ঝামেলাও হয়েছে স্টেজে। এই যে কল্যাণদার সঙ্গে যে ঝামেলাটা এত প্রকট ভাবে, আমার কথা হচ্ছে দলের মধ্যে ডিসিপ্লিন একটা থাকা অত্যন্ত জরুরি। লোকে বলে তৃণমূল দলের কোনো ডিসিপ্লিন নেই, আবেগটাই হচ্ছে ডিসিপ্লিন, কিন্তু এই রকম ওপেন একটা তর্কাতর্কি, তারপরে একটা প্রেস কনফারেন্স, তারপরেই দেখবো দিদি আমার মা আর উনি আমার ভাই, এই জিনিসটা না ভালো লাগছে না, এটা ভীষণ দৃষ্টিকটু। কারণ বাবা মার সঙ্গেও যদি সন্তানের ঝগড়া হয় না, সেটা 4 দেয়ালের মধ্যে হলে পরে সেটা ভালো, সেটা সুস্থ। বাড়ির মধ্যে আমাদের দেখবে সমস্ত আলোচনা হয় 4 দেয়ালের মধ্যে, রাস্তায় গিয়ে যেটা করি সেটাকে খেউর বলে, সেটা কিন্তু আর আলোচনা নয়, আর সেটা সমালোচনাও নয়। কারণ আলোচনা তখন হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি 4 দেয়ালের মধ্যে বসে থাকবেন। একটা
উনি নেত্রী মেজাজ হারিয়েছেন, আর একজনও ততোধিক মেজাজ হারাচ্ছেন। দিদি আর একটা বিষয়, আজকে শুভেন্দু অধিকারী বলেছেন ক্যাগ রিপোর্ট সামনে আনবেন, যার জন্য রাজ্যপালের থেকে একটা তিনি সম্মতিও নেবেন, এফআইআর করবেন। মানে তো এই বিস্ফোরক, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেখো, একটা জিনিস হচ্ছে, আমরা বোধহয় সেই প্রজন্ম যারা সবচেয়ে কদর্য বাম শাসন দেখেছি, তৃণমূলের পতন দেখেছি, বিজেপির ক্ষমতায় আসা দেখেছি। কিন্তু এখানেই শেষ নয়, আমাদের জন্য প্রতিদিন একটা করে চমক আছে। হ্যাঁ, এই ক্যাগ রিপোর্টের মধ্যে যে কত কি বেরিয়ে আসবে, মানে ওই যে একটা ইংরেজি শব্দ আছে না, ক্যান অফ ওয়ার্মস, যে কি কি পোকামাকড় বেরোবে। হ্যাঁ, এইটা আমাদের সামনের দিনগুলো কিন্তু আরো ভয়ঙ্কর হতে চলেছে। এফআইআর করতে হলে রাজ্যপালের অনুমতি নিতে হবে, তার মানে সেরকম হেভি ওয়েট নাম নিশ্চয়ই। এবং উনি তো বলছেন যে আমি যত বড় নেতাই হোক কারুকে ছাড়বো না। ইঙ্গিত খুব স্পষ্ট যে আর কিন্তু মাথা অবধি পৌঁছবো না। এই যে এতদিন একটা বিষয় ছিল যে পাড়ার কেষ্টবিষ্টুকে ধরবো কিন্তু মাথাগুলো সব সেফ থাকবে, সেটা কিন্তু উনি করবেন না। আমার আশা এখানে, যে কারণে আমি আগেও বলেছি যে শুভেন্দু অধিকারী আমার কাছে সেই স্বপ্নের শাসক, যিনি কখনো কারুককে ওই সুশাসন প্রতিষ্ঠা করার পথে যারা যারা অন্তরায় তাদের কারুককে স্পেয়ার করছেন না। এইটাই পশ্চিমবঙ্গ দেখতে চেয়েছিল। ওই মিউট মোডে আমাদের মনমোহন সিংকে দেখার পরে যখন মোদিজি এসেছিলেন, যেরকম সারা ভারতবর্ষে একটা মানে শিহরণ জেগেছিল যে দেশ বিদেশ আমাদের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে, ঠিক তেমনভাবে আজকের মুখ্যমন্ত্রী কিন্তু একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে, যেখানে অন্যায়, মানে যেখানে শোষণ, সেইগুলোর বিরুদ্ধে। এবং যেভাবে সামনে আসছে, আমি তোমায় বলছি যে সামনে আসার মধ্যে লোকে তো সাধারণত উইন্ডিকটিভনেস খোঁজে, যে ঠিক আছে এসে একটা রাজনৈতিক ভিন্ডিকটিভনেস, কিন্তু উনি এত ভালো এগোচ্ছেন যে চাইলে তো সত্যিকারে ওনার কাছে এত ওনার সঙ্গেই ব্যক্তিগতভাবে এতগুলো খারাপ ঘটনা ঘটেছে যে 10টা এফআইআর সেখান থেকে জেনারেটেড হতে পারতো। কিন্তু উনি ধীরে ধীরে একজন প্রশাসককে সেই প্রশাসনিক মানে যে দুর্নীতি সেইখানেই ধরছেন, ব্যক্তিগত জিনিসগুলোকে সরিয়ে রেখে প্রশাসনকে স্বচ্ছ করার দিকে যেভাবে এগোচ্ছে, সেইটার জন্য ওনাকে কুর্নিশ। মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়েছে, আপনার মনে হয় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? কোনোভাবেই না। কি উনি একটা ডিম খেয়ে ভেতরে ঢুকে গেলেন, আর এত বড় একটা, এটা তো সেই হয় না যে আমরা আগে যখন পুরাকালে আমরা শুনতাম যে এই বিরাট একটা বান নিক্ষেপ করছেন ঈশ্বররা আর লুকিয়ে পড়ছে রাক্ষসরা এদিক ওদিক বনে গিয়ে। তো এখন এই আজকে শুভেন্দু অধিকারী বলেছেন তো, এরপরে আবার দেখবেন যতক্ষণ না পিসি আবার কোনো একটা জায়গায় লোক জড়ো করছেন উনি আবার বেরোবেন না। আমরা কোথায় দেখছি উনি ওনার ওয়ার্কারদেরকে বলছেন ছোট একটা নোটবুক রাখতে, এরপরে ওনাকে না প্রিজন ডায়েরি লিখতে হয়, কারণ এত জায়গায় এত দুর্নীতি করে গেছে। এবং প্রত্যেকে, আমি একটা জিনিস বুঝেছি যে এখন তৃণমূলের লোকেদের একটাই বোধ, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হচ্ছে অভিষেক, বাকিরা সবাই ক্লিন। তাই মিস্টার ক্লিনরা যদি সবাই মিলে সাক্ষী দিতে থাকে অভিষেকের বিরুদ্ধে, তবে এটা ঠিক যে দেখো একটা জিনিস হচ্ছে সমালোচনা হোক, কিন্তু এই যে একজন কেউ বলে দিল যে সুপারি কিলার, সেও কারুর বাবা, সেও কারুর হাজবেন্ড, সুপারি কিলার তো একটা মানে কনফার্ম ক্রাইম। তো তোমার কাছে যদি মনে হয়, আজ বলছেন সুপারি কিলারের মানসিকতা, তো যদি তোমার কাছে এইরকমই কিছু খবর থেকে থাকতো তাহলে তোমার উচিত ছিল এটা লিপিবদ্ধ করা। আমার কাছে তো যখন যেটা খবর হয়েছে যে সে যত বড়ই লোক হোক না কেন, আমি গিয়ে থানায় জমা দিয়ে এসেছি যে এইরকম লোক আমাকে এইভাবে থ্রেট করছে। তো তোমরা বাবা মন্ত্রিসভায় ছিলে, তোমরা সব এত বড় বড় বিধায়ক পদে উজ্জ্বলভাবে ছিলে, তা সেখানে তুমি কেন সেই দিনকে বলনি যে এরকম খুনি মানসিকতা নিয়ে আমাদেরই মধ্যে কেউ বসে আছে? তখন তার সঙ্গে কি করে মঞ্চ শেয়ার করেছো? তাহলে যে খুনির সঙ্গে মঞ্চ শেয়ার করবে সেও খুনি, সাধু তো গিয়ে খুনির সঙ্গে বসতে পারবে না। দিদি একদম আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে নচিকেতাদেরকে দেখা যেত গান করতো মঞ্চের শেষে, দেবদেরকে দেখা যেত, মানে একাধিক কলা কুশলী, মানে আপনি বললেন স্টেজ সাজানো থাকতো, তারা সব কোথায় গেল? নচিকেতারা, সুভদ্রা, আরো সব, মমতা বন্দ্যোপাধ্যায়, সুভাদা, সবাইকে যাদেরকে বসিয়ে রাখতে না, তারা তো আসলে কমিশন এক একটা জায়গায় আলোকিত করেছিল। এখন তো আর কমিশন দিতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কোনো পদ দিতে পারবেন না, কিছু পাইয়ে দেওয়া ব্যাপার নেই। অতএব তারা যে হাওয়া হয়ে যাবে খুব, তবে এটাই বাঁচোয়া যে অ্যাটলিস্ট আমি দেখছি না যে বিজেপির কোনো অনুষ্ঠানে গিয়ে তারা বসে পড়েছে, কারণ এরা তো সব মাইগ্রেটরি বার্ড, মানে এরা পরিযায়ী পাখি। এরা আজকে এখানে বসে বসন্তের কোকিলের মতো, কালকে গিয়ে ওখানে বসে। এবং আমি তোমায় বলছি যে এদের কারণে না
শিক্ষিত সমাজটাকে সবাইকে ধান্দাবাজ মনে করে। আমি তোমায় বলি যে কিছুদিন আগে আমি বিশ্বনাথ দার একটা ইন্টারভিউ দেখছিলাম। আমি নিজে তখন ওয়েবকিপার পদে আছি, আমি দেখেছি আর শুনেছি শিক্ষামন্ত্রীকে বলতে যে আচ্ছা বিশ্বনাথটাকে বাগে আনা যায় কি করে, মানে কোনো প্রলোভনেই বিশ্বনাথ দা পা দিচ্ছেন না, এটা ছিল একটা বিরাট মিস্ট্রি। তাই আমি বিশ্বনাথ দার নাম করছি, এরকম অনেক শিক্ষিত মানুষ আছে যাদেরকে কিন্তু লোভের পাট্টা পড়ানো যায় না। বসিয়ে দিয়ে হবে। যেখানে খুশি একটা পদ দিয়ে বসিয়ে দিলাম আর কালকে আপদের মতো ঠেলে বার করে দিলাম, অনেক শিক্ষিত মানুষ এগুলোকে চান না। আমি যাদবপুরে বহু অধ্যাপককে যে চিনি, যাদেরকে আমি কিছুদিন আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল অর্থনীতি বিভাগে, আমি বললাম তোমাকে তো ভাইস চ্যান্সেলর করার জন্য ছুটছিল, আজকে তাহলে পুলিশ ছুটতো পেছনে। তো আমার কথা হচ্ছে আমরা যারা পড়াশুনোকে সত্যিকারে ভালোবেসেছি, শিক্ষা জগৎটাকে সত্যিকারে ভালোবেসেছি, যারা তৃণমূলকে কেন ভোট দিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যে শিক্ষার রাজনীতিকরণ না হোক, একটা মুক্ত মানে রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন হোক, কিন্তু সেইটা তো হলোই না। উল্টে এত কদর্য একটা জায়গা তৈরি হলো, এবং এটা হয়েছে এই সুবোধ সরকারদের জন্য। কারণ তারা বাম জমানায় গিয়ে বুদ্ধদেব বাবুর জন্য গলা ফাটিয়েছেন, তৃণমূল জমানায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন স্ট্যালিন সবাইকে দেখতে পেয়ে গেছেন, এবং আজকে হঠাৎ করে যদি শুভেন্দু অধিকারীর মধ্যে রাম দেখতে পান তাতে আমি আশ্চর্য হব না। এরা সবসময় একটা করে নোঙর খোঁজে, যে নোঙরটা লাগিয়ে দিয়ে এরা চেষ্টা করে তাদের বৈতরণীটাকে পার করে দেয়া। কিন্তু একটা জিনিস মনে রেখো যে কালকের এতদিনকার আমার দেখা 21শে জুলাইয়ের সবচেয়ে উজ্জ্বলতম দিন ছিল গতকাল। কারণ কোনো মেকি জিনিস ছিল না, ছিল হচ্ছে কর্মীদের আবেগ। 2500 হোক আর 2000 হোক আর যে কটা মানুষই হোক, এরা যারা আজও আসছে তার মানে এরা মমতা ব্যানার্জিকে ভালোবেসে তৃণমূল করে বা দলটাকে ভালোবেসে তৃণমূল তাদের করে। প্রতি অ্যাটিটিউড, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার, আর এই চুপ করুন তো, এই বসুন তো, আপনি মহুয়ামৈত্যকেও নিশ্চয়ই লক্ষ্য করবেন, এই বসুন বসুন বসুন। আসলে মুশকিল কি জানো, এই ঔদ্ধত্যের ভাষাটাই না ওনারা রপ্ত করে ফেলেছেন, এটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এখনো বুঝতে পারছে না যে মানুষ ওনাকে যে এতটা সম্মান দিয়েছিল, যেটা আজও কিন্তু মনের থেকে পুরো দূর করতে পারেনি, সেটা ছিল ওনার লড়াকু চরিত্রের জন্য। তখন উনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তেন। আজ উনি হঠাৎ করে হেডমাস্টার হয়ে গিয়ে দিদিমণির মতো সবাইকে এই চুপ করে বসো, এই তুমি এখান থেকে যাও, কে একজন আবার বলছে তোমাকে পদ পাইয়ে দেবে, তোকে অভিষেক পদ পাইয়ে দেবে। এটা একটা মানে শহীদ স্মরণের মঞ্চ, একটা সার্কাসের মতো ব্যবহার। আমি সত্যি বলছি, এই যে একটা অদ্ভুত হ্যাঁ, মানে এই যে মন কষাকষি, আমি এতদিন শুনতাম দাম্পত্য কলহ, এরপর একটা নতুন কলহ হবে তৃণমূল কলহ। মানে যখন একজন স্বামী স্ত্রীর একেবারে তিক্ততম সম্পর্ক হবে, তখন বলবে আমাদের মধ্যে তৃণমূলের মতো সম্পর্ক হয়ে গেছে, তাহলেই বোঝা যাবে যে কতটা তিক্ত। বলছেন রাস্তায় যাব, আমি এবার থেকে রাস্তায় যাব, আপনার কি মনে হয়? না, রাস্তায় তো ওনার আরও আগে নামা উচিত ছিল, কারণ উনি তো রাস্তায় আন্দোলন করেই উঠেছিলেন, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে উনি শপথ নিয়েছিলেন। সেখান থেকে যখনই ক্যামাক স্ট্রিটে ঢুকে গেল দল, আর উনি কালীঘাটের ভেতরে একেবারে অসূর্য স্পর্শ হয়ে ঢুকে গেলেন, শুধু কনভয় করে বেরোতেন, আর গুটিকতক পারিষদ যারা মনোরঞ্জন করতো ওনার, আর উনি তাদেরকে কলাটা মূলটা দিতেন। সেইটায় যখন উনি ঢুকে গেলেন তখনই তো পুরো তৃণমূলের পতন ঘটেছে। রাস্তায় বেরোন, জেলায় জেলায় ঘুরুন কর্মীদের সঙ্গে, কিন্তু ভাষাটা সংযত করুন, আবেগটাকে মানুষের দিকে অভিমুখ ঘোরান, মানুষের সমস্যার কথা বলুন, নিজেরা নিজের ভাইপোর বাইরের জগৎটাকে নিয়ে ভাবুন। কারণ দলটাকে আপনি নিজেদেরকে রক্ষা করার কোনো ইনস্ট্রুমেন্ট হিসেবে তৈরি করেননি, দলটা তৈরি করেছিলেন মা মাটি মানুষকে বোঝার জন্য। আজকে সেই সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি। আজকে আপনার অনলি কনসার্ন হচ্ছেন আপনি নিজে, আপনি ক্ষমতাচ্যুত হয়েছেন, আপনাকে জোর করে হারানো হয়েছে, আপনার ভাইপোকে 400টা কেস দেওয়া হয়েছে। আপনি খোঁজ নেন যে আপনার কতজন কর্মীর তার থেকে বেশি কেস আছে, তারা আপনার ভাইপো সুপ্রিম কোর্ট অবধি যাওয়ার ক্ষমতা আছে, তাদের বেল নেওয়ার ক্ষমতা নেই, সেইটার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার কার বাড়িতে অভাব অনটন আছেন, নিজের বাড়ির থেকে খাবার পাঠানোর ব্যবস্থা করুন, আপনি নিজে অভুক্ত থেকে তার মুখে খাবার জোগাড় করুন। কারণ আপনার ওই অত কোটি টাকার যে ব্যাংক ব্যালেন্স আপনার দল তৈরি করেছে, যেটা আপনি বলছিলেন না যে আপনার সমস্ত কর্মীরা গিয়ে দিয়েছে, তবে ওই অনুদান থেকে এই
তৈরি হয়েছে তহবিলটা, সেই তহবিল খুলে দিন মানুষের জন্য। সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ান যে রক্তাক্ত হচ্ছে, যাকে ডিম খেতে হচ্ছে প্রত্যেকদিন আপনার ওই কতিপয় নেতাদের সমস্ত দুর্নীতির কারণে যারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই শুধু একটা বড় বড় স্লোগান আর বড় বড় আয় গদ্দার দেখে যায়, শুভেন্দু দেখে যা, ক্ষমতা দেখিয়ে আর লাভ নেই। এখন দায়বদ্ধতার সময়, এখন সময় এসেছে আপনি মানুষের জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে মানুষ আপনাকে আবার ফেরাবে। বিরোধীর আসনেই ফিরুন, কিন্তু সুন্দর বিরোধিতা করুন। আমাদের পশ্চিমবঙ্গে এই কালচার ছিল, আমরা তো জ্যোতি বসু আর বিধানবাবুর মধ্যে এইরকম সম্পর্ক দেখেছি। বলছি যেমন মোদিকে পালাতে হয়েছে, তেমন বিধানসভায় এমন আন্দোলন করব ওদেরকেও পালাতে হবে। মানে উনি তো বিধানসভায় ঢুকতেই পারবেন না, উনি তো হেরে গেছেন, উনি কি করে বিধানসভা ঢুকবেন? ঢুকতে গেলেই তো বিধানসভায় উনি অ্যারেস্ট হয়ে যাবেন। আসলে ওদের সঙ্গে যাব না, সে ককরোচ কেন, উনি লিজার্ড আর অনেক গিরগিটি উনি পালন করেছিলেন, তারা আবার একটা মঞ্চ করেছিল গতকাল। তো উনি সেই সব, মানে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেন একদম ককরোচ দলের সঙ্গে না যান, কারণ এত রকম প্রজাতির ইনসেক্টস উনি পালন করেছেন না, এদের থেকে এক একটা বেছে বেছে নাম দিলে পরে ওই ককরোচও ভয় পেয়ে যাবে যে আরে বাবা আমার মতো, আমার থেকেও ভয়ঙ্কর কিছু আছে ওনার দলে, আমি একটা নতুন প্রজাতির সঙ্গে। আমি না বলছিলাম সেদিনকে একজনকে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হলেই বলতো আমার কালারফুল বয়, আজকে নিশ্চয়ই বলছেন কালার চেঞ্জিং বয়। মানে ওনার তো আসলে এইরকম এক্সপিরিয়েন্স আছে, উনি ও লাভলি, মানে এখন আমি সত্যি বলছি দিস ইজ সাচ আ লাভলি ফ্রেম। মানে আমি লঘু কথাবার্তা, চটুল কথাবার্তা শুনতে শুনতে না, যে প্রশাসনিক গাম্ভীর্য থাকা উচিত ছিল সেটার পাঠটা যদি উনি, ওই সেদিনকে শুভেন্দু অধিকারী বলছিলেন, আমার খুব ভালো লাগছিল যে এখন আপনার অনেক সময় সত্যিকারের একজন ভালো ছাত্রীর মতো উনি দেখুন, আমরা দেখি, আমরা প্রতিদিন টিভিটা দেখি যে কার থেকে কতটা শিখতে পারবো, তেমনই উনি দেখুন যে আমার প্রশাসনে কোথায় গলদ ছিল যে আজকে আমাকে এইভাবে যেতে হলো, আমার দল চালনায় কোথায় গলদ ছিল যে আমাকে এইভাবে ভেঙে যেতে হলো, সেইটা দেখে দেখে যদি উনি নিজেকে একটা কোথাও কারেকশন করেন না, আত্মসংশোধনের মাধ্যমে উনি আবার ফিরতে পারেন ও এই জীবদ্দশাতেই মানুষের মনের জায়গাটাতে অ্যাটলিস্ট ফিরতে পারবেন। আপনাকে যে ছেলেটি ওই লকেটে বাবা মার পাশে আপনার ছবি রেখেছে না, সেই ছেলেটিকে কদর করুন। ভাইপো 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 ভাইজি ভাইয়ের বউ, এর বাইরে একটা জগৎ আছে। মানে আমার কথা হচ্ছে কি জানো তো, ওই কংগ্রেসের ডাইনাস্টিক পলিটিক্স বা পারিবারিক রাজনীতিতে তো তৃণমূলের জন্ম, সেইটার হ্যাংওভার থেকে না বেরোতে পারে না। মানে তুমি দেখবে বাবা ঘুরছে মেয়েকে নিয়ে, মেয়েকে টিকিট পাওয়াবো তাহলে বাবা এমএলএ হবে, মেয়ে এমপি হবে, মেয়ে এমপি হবে, বাবা এমএলএ হবে। মানে অদ্ভুত একটা ভিশাস সার্কেল, যেখানে নতুনদের আসার কোনো স্কোপ নেই, যেখানে যাদের মধ্যে একটা সম্ভাবনা আছে তাদেরকে দমিয়ে রাখা। এতদিন ধরে উনি তো তাই করেছেন। আজকে আমার খুব ভালো লাগছে যখন কেষ্টমণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছেন, কিন্তু যখন উনি জেলে ছিলেন শুধু কেষ্টমণ্ডল নয়, কেষ্টমণ্ডলের মেয়ের জন্য কত মন কাজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বাঘ বলতেন। হ্যাঁ, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা বাঘিনী, আমরা বাঘের বাচ্চা। না আসলে বাঘ তো মানে আমাদের পশ্চিমবঙ্গের সত্যিকারে একটা তো সময় আমরা খুব সদর্পে বলতাম সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে একটা গর্ব ছিল। এখন বাঘ বললেই আমাদের লজ্জা পাচ্ছি, এমন মুখগুলো ভেসে উঠছে যে বাঘ এখন মুখোশ পরে ঘুরবে। বাঘ ককরোচ তার বাইরে কিছু দেখলাম না। বিসি তুমি সত্যিকারে তুমি খুব ভালো একটা নোট করলেন বৈশাখীদি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খাতায় নোট করতে বললেন, মানে এইটাই হচ্ছে বিশ্লেষণ, মানে এই বিষয়টা যে আপনার চোখ এড়িয়ে যায়নি। না শুধু তাই নয়, আমার খালি মনে হলো কি যে উনি এই যে সারমন দেন না, মানে একটা হ্যাঁ, যে গত একটা ফেজ গেছিল যে আমি দেখতাম যে মৌলবীদের মতো ফিরাত হাকিম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সে এর অত দুর্ভাগ্য, এই ইসলামে জন্মগ্রহণ করেননি, দাওয়াতে ইসলাম। সর্বক্ষণ আমার ওনাকে একটা মনে হতো যেন ওনার একটা রিলিজিয়াস লিডার, হ্যাঁ, পলিটিক্যাল লিডার নয়। আবার আজকে আমি দেখছি যে মানে সব কিছু হারিয়ে ফেলেছে। এতগুলো কর্মীকে দেখে ভাষণ দেওয়ার যে আবেগ, তোমার তো এতগুলো মানুষকে তোমার সামনে দেখে
সেই আবেগ আসা উচিত ছিল যে দেখো যাদের জন্য যে শহীদ পরিবারগুলোর রক্তের বিনিময়ে আমাদের দল হয়েছিল, আজ এতটা রক্তক্ষরণ ঘটানোর চেষ্টা সত্ত্বেও তোমরা এখানে এসে পৌঁছেছো। এই যে যখন কুণাল ঘোষ বলছে যে আমি তাদের খাবার দিতে পারিনি, জল দিতে পারিনি, ট্রান্সপোর্ট দিতে পারিনি, তাও এসেছে। আমি দেখলাম অরূপ বিশ্বাসের কিছু লেফট ওভার ওই সুন্দর সুন্দর ওই আগে তো উনি থালিগালের ভূমিকায় থাকতেন, ওইসব ওই উত্তরীয় পড়াতেন, তার লেফট ওভার নানান ধরনের সুন্দর উত্তরীয় পড়ে এক মঞ্চ নেতা। এবং তুমি দেখবে কেউ সামনে তাকিয়ে কথা বলছে না, সবাই সাইডে তাকিয়ে, কারণ নিজেদের মধ্যেই তো কথা বলছে। এটা আমার ওই রকম ক্যালকাটা ডিবেটিং সোসাইটি এরকম যদি একটা হতো চক্র যেখানে নিজেদের মধ্যে কথা বলা যায়, তো সেইটা হলে পরে আরও ভালো হতো, আমি তোমায় বলছি। কিন্তু এই যে জায়গাটা বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে নোটবুকে, আরে আপনি নোটবুক রাখবেন, আপনার প্রত্যেকটা মানুষের সঙ্গে কালকে নেমে না ওই হাত নাড়াটা বন্ধ করুন, গিয়ে হাত মেলান, প্রত্যেকটা মানুষের নাম জিজ্ঞাসা করুন। আর যেগুলোর থেকে আপনি বিচ্ছিন্ন, আপনি সব সময় একটা এমন অ্যাপ্রোচ রেখেছেন যে কর্মীরা অচ্ছুত, কর্মীরা শতহস্তে দূরে। আমি এমন একজন হিরো যার আশপাশে কেউ আসতে পারে না, আমি তাদেরকে ঘিরতে দিই না। আমার এতদিন ধরে 40টা 50টা 500টা সিকিউরিটি ঘিরে গেছিলো, আজ আমি নিজের ক্ষমতার দম্ভে 10টা করে বাউন্সার নিয়ে ঘুরছি। কিন্তু আপনার সেই কর্মীটা যে বাড়ি আপনার মিটিং অ্যাটেন্ড করে যাচ্ছে বলে হয়তো চিহ্নিত হয়ে আছে, হয়তো অন্য দলের লোকের কাছে মার খাবে, আপনি তার নাম নোট করবেন। আমি শোভনকে দেখতাম এরকম পাতার পর পাতা নাম লিখে সমস্যা লিখত, এটা ছিল এক সময়ের অ্যাপ্রোচ তৃণমূলের। আর আজ কি বলছে, আপনার সমস্যা আপনি লিখে রাখুন, পরে আমার যখন সময় হবে আমি জমা। তোমার কখন সময় হবে? তোমার সামনের সময়টা তোমার দুঃসময়, তুমি বুঝতে পারছো না? তোমার এইটুকু বোধ নেই, তুমি তো এত ছোট নও, তুমি তো সন্তানের বাবা হয়ে গেছো, তোমার এখনো এই কচি খোকাপানা মানায়? এইরকম যে কোনো আসলে না, সর্বনাশটা তো করেছে পিসি, ওই বাবু ডেকে ডেকে উনি সবার বাবু হয়ে গেছে, উনি বড় বাবু হয়ে গেছেন। হ্যাঁ, মানে একটা বড় বাবুর এই যে কালচার তৈরি হয়েছে না, উনি সেইটার থেকে বেরোতে পারছেন না, এখনো পা রাখতে পারছেন, কিছুতেই রাখতে পারছে না, এবং রাখতে দিচ্ছে না। আমি তোমায় বলছি যে লোকে বলছে না যে অভিষেকের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ডুবেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেও অভিষেক ডুবছে। কারণ মানে ভালোবাসলে না, তুমি আমাকে সমালোচনা করবে, তোমার সমালোচনা আমায় সমৃদ্ধ করবে, তা না যখনই কেউ একটা কিছু পয়েন্ট আউট করছে, আপনারা লিভারটাকে ড্যামেজ করে দিচ্ছেন। অভিষেক ছিল দলের লিভার, এ ছিল, আরে কে দলের ক্যান্সার আর কে দলের লিভার মানুষ ঠিক করবে, তুমি কেন এটা ডিসিশন নিতে যাচ্ছ? তুমি একটা দল করেছিলে কি তোমার ব্যানার্জি পরিবারকে ওঠানোর জন্য, নাকি ভেবেছিলে যে যে দুর্নীতিগুলো করে রাখছো তার ঢাকার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা? কখনো নয়। এই সব মানুষগুলো যারা প্রাণ দিয়েছে, যাদের রক্ত ঝরছে, যাদেরকে পুলিশি হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে, তাদের জন্য তৃণমূল দল, সে যে দল এই দলের নাম নিক, যে দল এই দলের তহবিল নিক, তারা যদি মানুষকে বর্জন করে, মানুষ যেন তাদের বর্জন করে, এটা আমি বলছি। তার কারণ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা মানুষ বলবে। সেটা আমাদের এই 15 বছরের অপশাসনের পরে তৃণমূলের যেভাবে পতন এসছে, সেটা বলে দিচ্ছে যে কোনো অগণতান্ত্রিক অশুভ শক্তি কিন্তু বিজয়ী হয় না শেষ পর্যন্ত। তো সেটা মাথায় রেখে আমার মনে হয় আত্মসংশোধন শুধু না, আত্মসমালোচনার সময় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় বেরোবেন কিনা জানি না, ঘর থেকে বেরোবেন কিনা জানি না, রাস্তায় থাকবেন কিনা জানি না, কিন্তু প্রথমে হুঁশে ফিরুন, সেটা ভীষণ দরকার। উনি হুঁশেই ফিরতে চাইছেন না। এতদিন পরে হঠাৎ করে যেদিনকে পরাজয় স্বীকার করে উনি শুভেচ্ছা জানালেন, আমার মনে হলো কিঞ্চিত বোধোদয় হয়েছে, বিলম্বিত হলেও। কিন্তু আবার আমি যখন দেখছি যে আমি আর অভিষেক মানে আমি এই যে একটা অদ্ভুত প্যারাডাইম, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান আমাদেরকে বলতো, এইরকম একটা অশুভ বাই ওয়ান গেট ওয়ান পশ্চিমবঙ্গের জন্য খুব খারাপ। আমি বলছি যে আমাদের দুজনকে দেখলে পরে তো মানুষও তো ভালোবাসতে ইচ্ছে করবে, কিন্তু এই রকম ঘৃণার উদ্রেক করা একটা ডুও, আমি সত্যি এই ডুয়েটটার থেকে কবে মুক্তি পাবে বাংলা, সেটার জন্য অপেক্ষা করছি।